আজকে সকাল থেকে না ওয়েদারটা কেমন একটা করে আছে, ভীষণ মেঘ করে রয়েছে, কেমন একটা ডিপ্রেসিং ওয়েদার। দেখো, যার যার নিজের নিজের ওপিনিয়ন থাকে, আমার এটাই ওপিনিয়ন। না খেয়ে একটা মানুষ রীতিমতো স্টার্ভ করে, রোগা কি হবে। ঈশান আরিয়ান এসছে, তো আমি বসে দেখতাম, কোনোদিন পুলে নামিনি, বাট এবারে সামারে ইচ্ছা আছে, ডেফিনেটলি আসবো, এসে সুইমিং করবো। এবার ওনাকে ফোন করেছি, ওনাকে ফোন করে বললাম যে পুরোহিত মশাই, আমার এরকম বন্ধুর থেকে আপনার নাম্বারটা পেয়েছি, তো আপনি কি আসবেন আমার বাড়িতে সরস্বতী পুজোর দিন পুজো করতে, তাহলে আপনার সাথে আমি ফাইনাল করে নেবো। আমি না মানে এরকম টাইপের কথা আমি কখনো শুনিনি, এরকম টাইপের এক্সপিরিয়েন্স কখনো হয়নি। মানে আমি মানে কি বলবো না আমি বুঝে উঠতে পারলাম না। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যারা কাজ করে দুজনেই আজকে ছুটি নিয়েছে, দুজনেরই আজকে বিয়ে বাড়ি, দুজনেই ছুটি নিয়েছে। মানে ভাবো, একই দিনে দুজনের বিয়ে বাড়ি। এবার কিছু বলার নেই, অনেক দিন ধরে বলে রেখেছে। আর এখন তো পুরো বিয়ের সিজন চলছে আমাদের কমপ্লেক্সে, দেখি রোজই কারুর না কারুর বিয়ে হচ্ছে। আমাদেরও কিছুদিন আগে বিয়ে বাড়ি ইনভিটেশন ছিল। তো যাই হোক, ওরা দুজনে যেহেতু আজকে আসেনি, সেই জন্য সকাল থেকে একা হাতে সমস্ত কাজ করেছিলাম বাড়ির, তো সেই জন্য আর সকাল থেকে ব্লগটা করা হয়নি। তো একটু আগে জিমে গেছিলাম, জিম থেকে বেরিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন যেহেতু ডেলি জিমে যাচ্ছি না, মানে এখন এটা পুরো প্র্যাকটিস হয়ে গেছে। একদিন যদি জিমে না যাই, তখন খালি মনে হয় আরে কী যেন আজকে করলাম না, কী যেন আজকে একটা মিস হয়ে গেল। মানে লাইফের সমস্ত কিছু পুরো প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে আর কি। ইনিশিয়ালি যখন জিমটা স্টার্ট করেছিলাম, তখন মনে হতো উফ বাবা, আবার সেই জিমে যেতে হবে। তারপরে আবার জিমে গিয়ে মনে হতো যে উফ বাবা, এখন যা স্টার্ট করছি, কতক্ষণে শেষ হবে। খুব একটা ভালো লাগতো না। বাট এখন আমি জিমটা এনজয় করি, না গেলেই খালি মনে হয় কী যেন একটা মিস হয়ে গেল। আর আমি আজকে বিকেলবেলা জিমে গেছিলাম, আর বিকেলের দিকটা না জিমটা পুরো খালি থাকে, খুব একটা লোকজন আসে না। তো আমি জিমের দরজাটা খুলে দেখি পুরো জিম খালি, কেউ নেই। তো মনে হচ্ছিল আমার একারই জিম, আমি বোধহয় পুরো জিমটার মালিক। তো গেলাম, জিম টিম করলাম, করে বেরিয়ে এলাম। আর আজকে সকাল থেকে না ওয়েদারটা কেমন একটা করে আছে, ভীষণ মেঘ করে রয়েছে, কেমন একটা ডিপ্রেসিং ওয়েদার। মানে সকাল থেকে আজকে সূর্যের মুখ পর্যন্ত দেখা যায়নি। জানি না আবার বৃষ্টি ফিষ্টি হবে কি না। তো যাই হোক, এই আর কি ব্যাপার। আর অনেকক্ষণ ধরে ফোনটা ধরে আছে, তো জিম করে বেরিয়েছি, হাতটা পুরো ব্যথা হচ্ছে। তো চলো সুইমিং পুলের ওখানে গিয়ে, আমি ট্রাইপডও নিয়ে এসেছি আজকে সাথে করে, যে আমি জিম থেকে বেরিয়ে ব্লগটা স্টার্ট করব। তো সুইমিং পুলের ওখানে যাই, গিয়ে তো তোমাদের সাথে কথা হচ্ছে। সুইমিং পুলে যাচ্ছিলাম, এখানে 2 শালিক দেখলাম, তো ভাবলাম তোমাদেরকে আবার ভিডিওর মধ্যে দেখিয়ে দিই আর কি। 2 শালিকের কনসেপ্টটা না আমি প্রচণ্ড মন থেকে মানি, যে একটা শালিক দেখলেই দিন খুব খারাপ যায়, আর 2 শালিক দেখলে দিনটা ভালো যায়। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই আমার কথাটা শুনে ভাবে এখনও বাচ্চাদের মতো এগুলো মানে সিরিয়াসলি আমি না এটা ছোটোর থেকে মানি। 2 শালিক দেখলেই মানে আমার মনটা পুরো আনন্দে ভরে যায়। তো সেই জন্য আমার মতো তোমাদের মধ্যে যারা 2 শালিক মানো, তাদের জন্য আমি এই ফুটেজটা ক্যাপচার করলাম। সুইমিং পুলের ধারে তো এলাম, বাট সুইমিং পুলের ধারে এসে দেখছি সুইমিং পুলে কোনো জল নেই। অ্যাকচুয়ালি সুইমিং পুলটা পরিষ্কার করার জন্য জলটা পুরো উঠিয়ে দিয়েছে। তো এতদিনে আমি বুঝতে পারছি আর কি আমাদের সুইমিং পুলের ডেপথ কতটা দাঁড়াও। যখন জল নেই একবার নেমেই দেখি, বাহ, মানে দারুণ ফিলিং। পুরো সুইমিং পুল খালি, আর সুইমিং পুলের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এটা অনেকটাই ডিপ আর কি, প্রায় আমার যতদূর জানা আছে এটা 7 ফিট ডিপ। তো বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স আর কি। এখানে আসার পর থেকে এই ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা, মানে সুইমিং পুলে জলটা সরিয়ে দিয়েছে পরিষ্কার করার জন্য, আর আমি সুইমিং পুল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো বেশ ভালো লাগছে। না এই সুইমিং পুলটা একেবারেই 7 ফিট ডিপ নয়, সেটা আমি ভুল জানতাম। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, এই ওয়ালটা আমার কাঁধের অনেকটাই নিচে আছে, আর এই সুইমিং পুলের ওয়াটার লেভেলটা এতটা থাকে। তো এটা যদি আমাদের হাইটে ধরি, তাহলে অ্যারাউন্ড 5 ফিট 2 ইঞ্চেস মতো ডেপথ আছে এই পুলটা। আর আমি এখানে আসার পর থেকে একদিনও এখানে আসিনি সুইমিং করতে। ঈশান আরিয়ান এসছে, তো আমি বসে দেখতাম, কোনোদিন পুলে নামিনি। বাট এবারে সামারে ইচ্ছা আছে, ডেফিনেটলি আসবো, এসে সুইমিং করবো। সুইমিং করাও একটা খুব ভালো এক্সারসাইজ, তো আর কয়েকদিন পরে ডেফিনেটলি আসবো। ওকে, তো ফাইনালি ট্রাইপডে মোবাইলটা লাগিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি। আমার লাস্ট ব্লগটায় দেবলীনা বলে একজন কমেন্ট করেছে, ওর কমেন্টটা পড়ে আমার এত
এত হাসি পেয়েছে, মানে সত্যি আমি হাসছিলাম রীতিমতো কমেন্টটা পড়ে। ও লিখেছে যে আলু পরোটা খেয়ে আবার কেউ ওয়েট লস করতে পারে, বলে কয়েকটা স্মাইলি দিয়েছে আর কি। তো মানে দেখো দেউলি না, মানে কি বলি বলো তো, আমি না না খেয়ে রোগা হওয়ার যে কনসেপ্টটা, এটা একেবারে বিশ্বাসও করি না আর ফলোও করি না। দেখো যার যার নিজের নিজের ওপিনিয়ন থাকে, আমার এটাই ওপিনিয়ন। না খেয়ে একটা মানুষ রীতিমতো স্টার্ভ করে, রোগা কি হবে? মানে না খেতে খেতে কি হয় জানো তো, বডিতে কোনো এনার্জি পাওয়া যায় না, ভীষণ উইকনেস আসে, মাথা ঘোরে। তো আমার মনে হয় সব কিছু খেয়ে রোগা হওয়া যায়, যেটা আমি করছি। মানে সবই মডারেট কোয়ান্টিটিতে খাও, এই না যে খাচ্ছ মানে প্রচুর খেয়ে যাচ্ছ, তাহলে তো কোনোদিনও ওয়েট লস হবে না। মডারেট অ্যামাউন্টে যদি খাবার খাওয়া হয় তাহলে ডেফিনেটলি ওয়েট লস হবে। আর আলু পরোটা খেয়ে ওয়েট লসের কথা বলছো, আলু পরোটা তো আমি ডেলি খাই না, আলু পরোটা আমি মাসে একদিন খেয়েছি। তো মাসে একদিন তো খাওয়া যেতেই পারে, তাই না? আর মাসে একদিন খেলে কি ওয়েট গেইন হয়? না, কখনো হয় না। তো আমি আলু পরোটা যখন ভিডিওটা বানিয়েছিলাম তখনই বলেছিলাম যে অনেক দিন পর আমাদের বাড়িতে আলু পরোটা হচ্ছে। আমরা যেগুলো খেতে ভালোবাসি, আমরা যদি সেই খাবারগুলো ত্যাগ দিয়ে দিই, তাহলে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় মানে সেটা কোনো মানেই হয় না, তাই না? মানে নিজেকে খুব কষ্ট দিয়ে ওয়েট লস করার তো কোনো মানেই হয় না। আর কে বলেছে যে সমস্ত খাবার দাবার বাদ দিয়ে তবেই ওয়েট লস করা যায়? আমি জানি না, মানে যারা এটা ফলো করে আমি জানি না তারা কতদিন কন্টিনিউ করতে পারে, বাট এটা একেবারেই করা উচিত না। আমি তো অন্তত যা ভালোবাসি সব খাই, বাট মডারেট অ্যামাউন্টে খাই, তাতে আমার কোনো প্রবলেম হয় না ওয়েট লসে, এই আর কি ব্যাপার। আর সামনেই তো সরস্বতী পুজো, জানো আমার একটা মজার ইনসিডেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে এখন যেহেতু সামনেই সরস্বতী পুজো, পণ্ডিত মশাই তো পাওয়াই যাচ্ছে না। তো আমি এক বন্ধুর কাছ থেকে এক পুরোহিত মশাইয়ের নাম্বার পেয়েছি। এবার ওনাকে ফোন করে বললাম যে পুরোহিত মশাই, আমার এরকম বন্ধুর থেকে আপনার নাম্বারটা পেয়েছি, তো আপনি কি আসবেন আমার বাড়িতে সরস্বতী পুজোর দিন পুজো করতে? তাহলে আপনার সাথে আমি ফাইনাল করে নেবো। উনি তখন বলছেন কি, না আমার তো সব বুক হয়ে গেছে, আমি যেতে পারবো না, আমি অন্য একজন পুরোহিতকে পাঠাবো। তো আমি তখন বললাম যে উনি আপনার মতো ভালো পুজো করতে পারে তো? তখন আমাকে বলছে যে হ্যাঁ, আমি যখন পাঠাচ্ছি আশা করি সে ভালো পুজো করবে। তো আমি বললাম আচ্ছা কি মানে ওনাকে কি দক্ষিণা দিতে হবে? তারপরে উনি যে আনসারটা দিয়েছেন, মানে ওটা শুনে মানে আমি মানে কি বলবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না। বলছে যে দক্ষিণা সে আপনি 1000-2000-এর মধ্যে দিতে পারেন, কিন্তু যেটা মেন দিতে হবে সেটা হচ্ছে শাড়ি। বেশিরভাগ লোকই শাড়ি দেয়, দশকর্মা ভাণ্ডার থেকে শাড়ি কিনে এনে দেয়, সেই শাড়িগুলো একদমই ভালো হয় না। আপনি যে শাড়িটা কিনবেন সেটা ভালো একটা শাড়ির দোকানে যাবেন, গিয়ে 1000 টাকার শাড়ি কিনবেন, তাতেই হবে। আর তারপরে দক্ষিণা 1000-2000-এর মধ্যে দিলেই হবে। আমি না মানে এরকম টাইপের কথা আমি কখনো শুনিনি, এরকম টাইপের এক্সপিরিয়েন্সও কখনো হয়নি। মানে আমি মানে কি বলবো না, আমি বুঝে উঠতে পারলাম না। এক তো উনি শিওর নন যে যাকে উনি পাঠাবেন সরস্বতী পুজো করতে উনি আদৌ ভালো পুজো করবেন কিনা, কারণ কি আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম তখন ওনার গলায় কোনো কনফিডেন্স ছিল না যে উনি ভালো পুজো করবেন। আর তারপরে দেখো, ঠাকুরকে যখন শাড়ি দিচ্ছি অবভিয়াসলি ভালো শাড়ি দেবো, তো সেটা ওনার আলাদা করে বলার কি আছে আমি বুঝতে পারলাম না। তো এই আর কি ব্যাপার। আমার মনে হলো না, যে পুরোহিত আসছে সে যদি ভালো পুজোই না করে, আর সরস্বতী পুজো ভীষণই ইম্পর্টেন্ট একটা পুজো, তো সেই জন্য আমার মনে হলো যে না, এনাকে দিয়ে হবে না। তো যাই হোক, এই আর কি ব্যাপার। তো তোমরা যারা এখনো পর্যন্ত সরস্বতী পুজোর পুরোহিত মশাই এখনো পর্যন্ত কথা বলোনি, তারা আর দেরি করো না, বলে না, মানে যা ক্রাইসিস হয় সরস্বতী পুজোয়, মানে সত্যি কথা। তো যাই হোক, আমি মোটামুটি পুরোহিত মশাই এনাকে না, অন্য একজন পুরোহিত মশাইয়ের সাথে ফাইনাল করে নিয়েছি। তো উনি আসছেন সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে পুজো করতে, তো আমি সেই ব্যাপারে আর কি নিশ্চিন্ত। তো যাই হোক, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাবো। কেন বলো তো, আজকে লাঞ্চ খুব একটা ভালো ছিল না। অ্যাকচুয়ালি কালকে যা রান্না ছিল তো সেটাই কিছুটা ছিল, তো সেটাই আজকে লাঞ্চে খেয়েছি। এবার কালকে যে রান্নাটা হয়েছিল খুব একটা আমার প্রিয় খাবার ছিল না। এবার যেটা হয় খুব একটা প্রিয় খাবার না হলে সেটা তো খেতে খুব একটা ভালো লাগে না, তো অল্প একটুখানি খেয়েছিলাম। এবার ভীষণ খিদে পাচ্ছে, আর জিম করার পরে তো এমনিতেই খিদে পায়। তো বাড়িতে গিয়ে আমি ভাবছি স্যান্ডউইচ আর সাথে কোনো ফল খেয়ে নেবো। আর তোমরা যারা ওয়েট লস করছো না, তারা একটা কথা মনে রাখবে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটা কিন্তু ডেফিনেটলি খাবে। অনেক জল খেতে হবে, অ্যাটলিস্ট 3 থেকে 4 লিটার জল তো খেতেই হবে দিনে। ওয়েট লসের উপর তোমরা টিপস আমাকে চেয়েছো ঠিকই, আমি ডেফিনেটলি অন্য একটা ডেডিকেটেড ব্লগ বানাবো ওয়েট লসের উপর, আর সেটাও খুব তাড়াতাড়ি আসবে। তো সেটাই আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আপাতত বাড়িতে যাই, বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়াটা করি।
ওকে, তো আমি আমার জন্য স্যান্ডউইচ বানানো স্টার্ট করে দিয়েছি। আর আমার না ব্রেডের সাইড একদম ভালো লাগে না, তো আমি যখনই আমার জন্য স্যান্ডউইচ বানাই ব্রেডের সাইডটা এইভাবে বাদ দিয়ে দিই। আর ঈশান আরিয়ানও ডিটো আমার মতো হয়েছে, ওরা দুজনও ব্রেডের সাইড একদম পছন্দ করে না, তো ওদের জন্য যখনই আমি ব্রেডের কিছু বানাই সাইডটা এইভাবে বাদ দিয়ে দিই। তো যাই হোক, ব্রেডের ওপর চিজ স্লাইসটা দিলাম, এবার চিকেন অ্যাড করে দিচ্ছি। আর এই যে চিকেনটা দেখছো, এই চিকেনটা আমি অল্প একটুখানি বাটার আর নুন দিয়ে নাড়াচাড়া করে রেখেছিলাম, তার উপরে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, অল্প একটুখানি মেয়নেজ দিলাম, এবার বাটার অ্যাড করে দিচ্ছি। এবারে আমি গ্রিল করে নেবো। তো আমার যে গ্রিলিং মেশিনটা দেখছো, এখানে আমি অল্প একটুখানি বাটার ব্রাশ করে রেখেছিলাম যাতে স্যান্ডউইচটা খুব স্মুথলি উঠে আসে, আর প্রিহিট করে রেখেছিলাম। তো আমার এখানে চিকেন স্যান্ডউইচ ডান, খুব সুন্দর গ্রিল হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে কাট করে নিচ্ছি, তোমাদেরকে দেখাই। দেখো চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে, দেখেছো? তো আমি চিকেন স্যান্ডউইচের পাশাপাশি স্ট্রবেরিও খাবো। আমি যে স্ট্রবেরিগুলো নিয়ে এসেছি ভীষণ মিষ্টি। রিসেন্টলি যে স্ট্রবেরিগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে দেখছি বেশ মিষ্টি হয়, আর আমার না অলওয়েজ এনি ফর্ম অফ বেরিজ খুব ফেভারিট। সো এই যে আমার স্যান্ডউইচ ডান, তো খাবারটা খেয়ে নিই আবার ফিরে আসছি। আজকে ঈশানের স্কুলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো ঈশান আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। এবার আরিয়ান বাড়ি এসে দেখছে দাদা নেই, বলছে মা দাদা কোথায়? বললাম দাদা তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, তুই জানিস আজকে দাদা তাড়াতাড়ি ছুটি ছিল। এবার ঈশান এসে একেবারে খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে বেরিয়েছে একটা ইম্পর্টেন্ট কাজে। এবার আরিয়ানের গেছে মুডটা অফ হয়ে, কেন দাদা নেই। তো তারপরে আমি বললাম ঠিক আছে চল, আমাদের নিচে টি জাংশন আছে। আমি বললাম চল টি জাংশনে তুই আর আমি যাই, তোর যেটা ভালো লাগে সেটা কিনে দেবো। তো সেটা শোনার পর ওনার আবার মুডটা ভালো হয়ে গেছে। তো আরিয়ানকে নিয়ে দেখি ও টি জাংশনে কি খাবে সেটা খাইয়ে আনি। দেখো কি খাবে। তো আরিয়ান নিয়ে নিয়েছে এই জাংশন থেকে ওর খাবার দাবার। এবারে বাড়িতে যাই, ঠাকুরের সন্ধে দিয়ে দিলাম। আর সকালবেলায় বাসনগুলো মেজেছিলাম, বাসনগুলো তোলা হয়নি সকাল থেকে, এখন শুকিয়ে গেছে বাসনগুলো, এবার সব জায়গা মতো রেখে দেবো। একটু পরে গিয়ে ডিনার বানাতে হবে। আজকে যেহেতু লাঞ্চে সেরকম কিছু বানাইনি, তো ডিনারে ভালো একটা কিছু বানাতে হবে। তো আজকের ওয়েদারটা না পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার, বাট বাড়িতে আমি ছাড়া তো খিচুড়ি আর কেউ ভালোবাসে না, তো সেই জন্য খিচুড়ি তো আজকে বানানোই যাবে না। আর সবার ডিমান্ড হচ্ছে আজকে ডিনারে চাউমিন বানানোর, তো যাবো একটু পরে গিয়ে চাউমিন বানাবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আর ফেসবুক পেজটা আমার ডেফিনেটলি ফলো করে দিও। এখানে দেখো ফেসবুকের লিঙ্কটা আসছে, যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের বলে দিই আমি আমার ফেসবুক পেজ ওপেন করেছি। তো এখানে যে ফেসবুকে আমার যে পেজের নামটা সেটা এখানে স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, এটা ফলো করে দিও। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।